এখন আমরা আরেকটি এক্সটার্নাল ডস কমেন্টস কে নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ট্রি, TREE। এখন এর হেল্পটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ট্রি কমেন্টের কাজ হচ্ছে graphically displays the directory structures of a drive or path। অর্থাৎ কোনো ডিরেক্টরি স্ট্রাকচার কোনো ড্রাইভের, সেই ডিরেক্টরি স্ট্রাকচারটাকে গ্রাফিক্যালি ডিসপ্লে করা কাজই হচ্ছে ট্রি কাজ। এখন ডিরেক্টরি স্ট্রাকচার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো ড্রাইভের মধ্যে থাকা কোনো ডিরেক্টরি এবং তার ভিতরে কোনো সাব ডিরেক্টরি, আবার তার ভিতরে থাকা কিছু ফাইলস, এটাকেই আমরা ডিরেক্টরি স্ট্রাকচার বুঝি। অথবা আমরা কোনো ড্রাইভটাকেও কোনো ড্রাইভকেও আমরা কিন্তু রুট ডিরেক্টরি হিসেবে যখন যদি ট্রিট করি তাহলে সেটাও একটা ডিরেক্টরি স্ট্রাকচার হিসেবে আমরা ট্রিট করি। যাই হোক, এখন ট্রি কমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে ট্রি দেন ড্রাইভ, অর্থাৎ কোন ড্রাইভের তুমি ডিরেক্টরি স্ট্রাকচার দেখতে চাইছো এবং তার পাথ। এর সঙ্গে একটা সুইচ, দুটো স্পেশাল সুইচ ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে /f আর একটা হচ্ছে /a। /fটা কি না, /f হচ্ছে ডিসপ্লেস দ্য নেম অফ দ্য ফাইলস ইন ইচ ডিরেক্টরি, অর্থাৎ প্রত্যেকটি ডিরেক্টরির মধ্যে বা সাব ডিরেক্টরির মধ্যে যদি কোনো ফাইল থাকে তাহলে সেই ফাইলের নামগুলো শো করবে। নর্মালি কিন্তু ট্রি কমেন্ট ডিরেক্টরি স্ট্রাকচার শো করে বটে, কিন্তু সেখানে কোনো ফাইলসকে দেখায় না। কিন্তু যদি আমরা ট্রির সাথে /f ব্যবহার করি তাহলে কিন্তু আমরা যে ডিরেক্টরি স্ট্রাকচারটা আমরা দেখতে চাইছি সেই ডিরেক্টরি স্ট্রাকচারের মধ্যে থাকা ফাইলসগুলোও কিন্তু দেখাবে। আর /a যদি ব্যবহার করি তাহলে ইউজেস দ্য ASCII ইনস্টেড অফ দ্য এক্সটেন্ডেড ক্যারেক্টার্স। তো একবার দেখে নিই যে ট্রি কমেন্টটা দিয়ে আমরা কোনো ডিরেক্টরি স্ট্রাকচার কিভাবে দেখব। আমরা স্ক্রিনটাকে CLS করে দিলাম। একবার আমরা dir কমেন্ট ব্যবহার করে আমরা দেখতে চাইছি যে এর মধ্যে কোন ডিরেক্টরি স্ট্রাকচারটা আমরা দেখতে পারবো। তো এখানে কম্পিউটার নামে একটা ডিরেক্টরি দেখাচ্ছে এখানে। তো এই ডিরেক্টরি স্ট্রাকচারটা আমরা যদি ট্রি কমেন্টের সাহায্যে দেখতে চাই তাহলে সেটা আমরা কিভাবে দেখতে পাবো না, আমরা লিখবো তাহলে ট্রি and then স্পেস। এবার আজকে আমরা সি তে বসে আছি, অর্থাৎ রুট ডিরেক্টরিতে বসে আছি সি ড্রাইভে। তো এই ড্রাইভে যদি কোনো ডিরেক্টরিকে দেখতে চাই তাহলে কিন্তু ড্রাইভ নেম দিয়ে লেখার কোনো দরকার নেই। কিন্তু যদি অন্য কোনো ড্রাইভের কোনো ডিরেক্টরি স্ট্রাকচারকে আমরা দেখতে চাই তাহলে কিন্তু অবশ্যই সেই ড্রাইভের লেটার নাম্বার অর্থাৎ লেটার নেমটা কোলন দিয়ে তারপরে কিন্তু আমরা যে ডিরেক্টরি স্ট্রাকচারটা দেখতে চাইছি সেই ডিরেক্টরি স্ট্রাকচারটার নামটা আমরা দিতে হবে। এখানে যেহেতু আমরা সি ডিরেক্টরিতেই রয়েছি এবং তার আন্ডারেই রয়েছে কম্পিউটার, সেই কারণের জন্য আমরা আর এইভাবে ব্যবহার করব না gc clone / দেন কম্পিউটার। আমরা এইভাবে ব্যবহার করতেও পারি, আবার এটাকে এইভাবে না করে যেহেতু আমরা কারেন্ট ডিরেক্টরিতেই বসে আছি এবং কারেন্ট ডিরেক্টরিতেই সাব ডিরেক্টরিকে আমরা দেখতে চাইছি, সেক্ষেত্রে শুধু সাব ডিরেক্টরির নামটা লিখলেই হবে। তাহলে ট্রি স্পেস দিয়ে কম্পিউটার লিখে এন্টার দিলেই আমরা দেখতে পাবো যে ওই কম্পিউটারের মধ্যে কি কি সাব ডিরেক্টরি রয়েছে। তো কম্পিউটারের মধ্যে দুটো সাব ডিরেক্টরি রয়েছে, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে আবার দুটো সাব ডিরেক্টরি রয়েছে, একটা ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। আর সফটওয়্যারের মধ্যে আবার দুটো সাব ডিরেক্টরি রয়েছে, একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে ইউটিলিটি। সিস্টেমের মধ্যে আবার দুটো ডিরেক্টরি রয়েছে, একটা ওএস আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কিন্তু এর মধ্যে যদি কোনো ফাইল থাকে সেটা কিন্তু নর্মাল ট্রি কমেন্টের সাহায্যে দেখা যাবে না। যদি দেখতেই হয় তাহলে আমরা ট্রির সঙ্গে /f এই সুইচটি ব্যবহার করব। তাহলে দেখি
TREE/F স্পেস দেন কম্পিউটার। এবার দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। দেখো আগে তো ডিরেক্টরিগুলো দেখাচ্ছিল এবং তার আন্ডারে কি কি সাব ডিরেক্টরি রয়েছে দেখাচ্ছিল, কিন্তু ফাইল দেখায়নি। যখনই আমরা tree/f এই অপশনটি ব্যবহার করলাম তখন কিন্তু দেখা গেল ইনপুটের মধ্যে একটা ফাইল রয়েছে mouse.txt, এছাড়া ওএস সাব ডিরেক্টরির মধ্যে রয়েছে dos.txt, আর ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ফাইল আছে সেটা হচ্ছে loader.txt, and ইউটিলিটির মধ্যে একটা ফাইল আছে defrag.txt। তাহলে আমরা দেখতে পেলাম যে ট্রি কিভাবে কোনো ডিরেক্টরি স্ট্রাকচারকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে থাকে। এখন আমরা যে কমান্ডটিকে নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে xcopy। xcopy এর কাজ কি সেটা যদি আমরা দেখি, তো এখানে দেখো এই লাইনে লিখেছে copies files and directory trees। মাঝখানে দেখো কি লেখা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে except hidden and system files। মানে xcopy কমেন্টের কাজ হলো এক বা একাধিক ফাইলস কে যদি আমাদের কপি করতে হয় অথবা কোনো ডিরেক্টরি স্ট্রাকচারকেই যদি আমরা ডুপ্লিকেট করতে চাই তাহলে আমরা xcopy কমেন্টের সাহায্য নেব। কিন্তু খেয়াল রাখতে হবে xcopy দুটো টাইপের ফাইলকে কপি করতে পারে না, সেটা হচ্ছে হিডেন অ্যান্ড সিস্টেম ফাইলস। অর্থাৎ কোনো ডিরেক্টরি স্ট্রাকচারের মধ্যে যদি কোনো হিডেন ফাইল থাকে তাহলে কিন্তু সেই ফাইলটিকে xcopy কপি করতে পারবে না। xcopy কপি কমেন্টের মতোই আমরা কপি কমেন্টে শিখেছিলাম যে কপি ব্ল্যাঙ্ক সোর্স ফাইল নেম ব্ল্যাঙ্ক টার্গেট ফাইল নেম। এর ফলে সোর্স ফাইলে নেমে থাকা ফাইলের একটি ডুপ্লিকেট ফাইল টার্গেট ফাইলে যে নামটা দেবো সেই নামে তৈরি হয়ে যাবে। কিন্তু xcopyর সঙ্গে কপি ডিফারেন্সেস একটাই, সেটা হচ্ছে কপি কেবল ফাইলের ডুপ্লিকেট বানাতে পারে কিন্তু কোনো ডিরেক্টরি স্ট্রাকচারের কিন্তু কোনো ডুপ্লিকেট বানাতে পারে না। xcopy কিন্তু ফাইলের ডুপ্লিকেট যেমন বানাতে পারে ঠিক সেই সঙ্গে সঙ্গে যদি কোনো ডিরেক্টরি স্ট্রাকচারকেও আমরা ডুপ্লিকেট করতে চাই তাহলেও কিন্তু xcopy সাহায্যে আমরা করতে পারবো। এখন xcopyর যে সুইচগুলো দিয়েছে এখানে, এত সুইচ আমাদের সিলেবাসে নেই, আমাদের বা নেই বা না দেখলেও চলবে। যে জিনিসটা আমাদের দেখতেই হবে সেটা হচ্ছে /s এই অপশনটি বা এই সুইচটি ব্যবহার করলে কি আমরা সুবিধা পাবো না, কপিজ ডিরেক্টরিজ অ্যান্ড সাবডিরেক্টরিজ এক্সেপ্ট empty1। অর্থাৎ যে সাবডিরেক্টরিটার আমি যে ডিরেক্টরি স্ট্রাকচারটা আমি কপি করতে চেয়েছি সেই ডিরেক্টরি স্ট্রাকচারের মধ্যে যদি কোনো এমটি সাবডিরেক্টরি থাকে তাহলে কিন্তু সেইটা বাদ দিয়ে বাকি সমস্ত সাব ডিরেক্টরি বা তার আন্ডারে থাকা ফাইলসগুলোকেও কপি করতে পারবে /s দিয়ে। অর্থাৎ কেবল এমটি সাবডিরেক্টরিগুলো বা সাব ডিরেক্টরি কখনই কপি হবে না xcopyর সাহায্যে। and /e হচ্ছে copies any subdirectory even if empty। অর্থাৎ /s এর অপোজিটই হচ্ছে /e। /s বলছে যে কোনো empty সাবডিরেক্টরি বাদ দিয়ে সমস্ত ডিরেক্টরি স্ট্রাকচারটাকে আমরা কপি করতে পারবো। আর /e বলছে যে আমরা গোটা ডিরেক্টরি স্ট্রাকচারটাকেই কপি করতে পারবো যদিও তার মধ্যে কোনো এমটি সাবডিরেক্টরি বা সাবডিরেক্টরি এও কপি করতে পারে /e। তো চলো আমরা xcopyটা দিয়ে আমরা একটা ডিরেক্টরি স্ট্রাকচারকে কপি করে ফেলি। cls দিয়ে আমরা স্ক্রিনটা ক্লিয়ার করে দিলাম। আমাদের সি ড্রাইভে একটা কম্পিউটার বলে একটা ডিরেক্টরি রয়েছে, আমরা সেটাকে আরেকবার গ্রাফিক্যালি দেখে নিই।
tr/f স্পেস কম্পিউটার। এই কম্পিউটার ডিরেক্টরি স্ট্রাকচারটাকেই আমরা ডুপ্লিকেট করতে চাইছি। দেখো এখানে ভালো করে যে কম্পিউটারের মধ্যে দুটো সাব ডিরেক্টরি রয়েছে, একটা হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে আবার দুটো পার্ট আছে, দুটো হচ্ছে সাব ডিরেক্টরি আছে, একটা যে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। এবং এখানে লক্ষ্য করে দেখো এই ইনপুট সাব ডিরেক্টরিটা কিন্তু এমটি নয়, কারণ এর মধ্যে মাউস ডট টিএক্সটি ফাইলটি রয়েছে। আউটপুটটি কিন্তু এখানে ডিরেক্টরিটা এমটি, অর্থাৎ পুরোপুরি ফাঁকা। এছাড়া সফটওয়্যার নামে একটা সাব ডিরেক্টরি রয়েছে, যেখানে দুটো সাব ডিরেক্টরি আছে। সফটওয়্যার আন্ডারে একটা সিস্টেম বলে একটা সাব ডিরেক্টরি রয়েছে, সেই সাব ডিরেক্টরির আন্ডারে অর্থাৎ সিস্টেমের আন্ডারে দুটো সাব ডিরেক্টরি রয়েছে, একটা হচ্ছে ওএস আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওএস এর আন্ডারে কিন্তু একটা ফাইল রয়েছে, ল্যাঙ্গুয়েজের আন্ডারেও একটা ফাইল রয়েছে। তার মানে সিস্টেম এই ডিরেক্টরিটা এমটি নয়, আবার ওএসও এমটি নয়, আবার ল্যাঙ্গুয়েজও এমটি নয়, কারণ এদের মধ্যে একটা করে ফাইল আছে। অ্যান্ড সফটওয়্যার আন্ডারে আরেকটা ডিরেক্টরি রয়েছে, মানে সাব ডিরেক্টরি রয়েছে, এটা হচ্ছে ইউটিলিটি, যার আন্ডারে একটি ফাইল রয়েছে dfrag.txt। এখন আমরা এই কম্পিউটার ডিরেক্টরি স্ট্রাকচারটাকে যদি একটা ডুপ্লিকেট করতে চাই আমরা এক্স কপির সাহায্যে, তাহলে আমরা এই কম্পিউটার ডিরেক্টরি স্ট্রাকচারটাকে কপি করতে পারবো। এক্স কপি দেন /s যদি দিয়ে আমরা কম্পিউটার স্ট্রাকচারটার কপি করি, তাহলে একটা সাব ডিরেক্টরি আসবে না, কারণ এটা এমটি। /s এমটি সাব ডিরেক্টরি ছাড়া বাকি সমস্ত ডিরেক্টরি স্ট্রাকচারকে কপি করে দেবে। তাহলে কপি এক্স কপি /s। এবার আমরা কোন ডিরেক্টরি স্ট্রাকচারটাকে কপি করতে চাইছি, না আমরা কম্পিউটার এই ডিরেক্টরি স্ট্রাকচারটাকে কপি করতে চাইছি। এখন এটা যেহেতু আমাদের কারেন্ট ড্রাইভেই রয়েছে, সেই কারণের জন্য এখানে কিন্তু ড্রাইভ লেটার বা ড্রাইভ নেম লেখার দরকার নেই। কিন্তু যদি এই কম্পিউটার ডিরেক্টরিটি ডি ড্রাইভের আন্ডারে থাকতো, তাহলে কিন্তু আমাদের d:/কম্পিউটার এটা লিখতে হতো। আর যেহেতু আমাদের কারেন্ট ডিরেক্টরিতে রয়েছে, সেহেতু শুধু ডিরেক্টরি স্ট্রাকচারটার নাম লিখলেই হবে। অ্যান্ড দেন স্পেস দিয়ে এই ডিরেক্টরি স্ট্রাকচারটাকে আমরা কি নামে কপি করতে চাইছি সেই নামটা এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে পিসি নামে কপি করতে চাইছি। যখনই আমরা এন্টার দেব, সঙ্গে সঙ্গে একটা প্রম্পট এসছে আমাদের, যে ডাজ পিসি স্পেসিফাই এ ফাইল নেম অর ডিরেক্টরি নেম অন দ্য টার্গেট। যদি ফাইল হয় তাহলে এফ প্রেস করুন, আর যদি ডি হয় ডিরেক্টরি হয় তাহলে ডি প্রেস করুন। অবশ্যই আমার পিসিটা ডিরেক্টরি নেম হবে, কারণ কম্পিউটার ডেটা স্ট্রাকচার, কম্পিউটার যে ফাইল, কম্পিউটারের যে ডিরেক্টরি স্ট্রাকচারটা, সেই ডিরেক্টরি স্ট্রাকচারটা আমরা পিসি নামক ফোল্ডারের মধ্যে কপি করতে চাইছি। তাই জন্য আমাদের এখানে এফ অপশানটা না প্রেস করে আমাদের ডিটা বাছতে হবে। তাহলে ডি দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি 4 ফাইলস কপিড এবং ডস প্রম্পট আবার চলে এসছে। তার মানে পিসি নামক ডিরেক্টরি তৈরি হয়েছে, যার মধ্যে কম্পিউটারের পুরো স্ট্রাকচারটার হুবহু একটা কপি চলে এসছে। আমরা যদি dir করে দেখতে চাই, তাহলে দেখতে পাবো পিসি ডিরেক্টরিটি। এখন এইটা কি কম্পিউটারের হুবহু তৈরি হয়েছে? একবার ট্রি কমেন্টের সাহায্যে দেখে নেব। tree দেন /f, আমি ফাইলগুলো দেখতে চাইছি, অ্যান্ড দেন কম্পিউটার। আমরা কম্পিউটারকে একবার দেখে নিই। কম্পিউটার দেখা যাচ্ছে কম্পিউটার। এখন আমরা যদি tree/f অ্যান্ড দেন আমরা যদি নতুন ডিরেক্টরি স্ট্রাকচার যেটা কপি করে পেয়েছি, এটা হচ্ছে পিসি, আমরা পিসিকেও দেখতে চাইছি।
তাহলে এন্টার দিলে আমরা দেখতে পাবো পুরোটা কিন্তু কপি হয়নি, কারণ কম্পিউটার ডিরেক্টরি স্ট্রাকচারের মধ্যে একটা এমটি সাবডিরেক্টরি ছিল, যেটা হচ্ছে আউটপুট। দেখো এটা ইনপুট এবং আউটপুট হার্ডওয়্যার আন্ডারে দুটো পার্ট ছিল, কিন্তু ইনপুট পার্টটা কপি হয়েছে, কিন্তু যেহেতু আউটপুট এমটি ছিল সেই কারণের জন্য এটা কপি হয়নি। এবার আমরা যদি এক্স কপির সাহায্যে এক্স কপির সঙ্গে এই সুইচটা ব্যবহার করে থাকি, তাহলে কি করব? এক্স কপি স্ল্যাশ ই স্পেস কম্পিউটার স্পেস পিসিসি ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার ডিরেক্টরি স্ট্রাকচারটা পিসিসি নামে ডিরেক্টরি স্ট্রাকচারে কপি হয়ে গেছে। এখন এর মধ্যে এমটি ডিরেক্টরিটা কপি হয়েছে কিনা আমরা একবার দেখব। tree/f and then pcc, এন্টার। দেখো এখানে কিন্তু এমটি সাবডিরেক্টরিটাও কিন্তু কপি হয়েছে। তাহলে এক্স কপির সাহায্যে আমরা কোন ডিরেক্টরি স্ট্রাকচারের ডুপ্লিকেট কপি তৈরি করতে পারবো। এই কমেন্টের মাধ্যমে সিস্টেম ও হিডেন ফাইল ছাড়া সমস্ত ফাইল অথবা ডিরেক্টরি সাবডিরেক্টরি এক ডিস্ক থেকে অন্য ডিস্কে কপি করা যাবে। এইবার আমরা যে এক্সটার্নাল ডস কমেন্টসটাকে নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ডিস্ক কপি, DISKCOPY। ডিস্ক কপির যদি আমরা হেল্পটা চাই তাহলে বলছে কি, দেখো ডিস্ক কপি কপিজ দ্য কন্টেন্ট অফ ওয়ান ফ্লপি ডিস্ক টু অ্যানাদার। এখানে একটা দেখার বিষয় আছে, দেখো এখানে লিখেছে একটা ফ্লপি ডিস্কের কন্টেন্টটা আরেকটা ফ্লপি ডিস্কের মধ্যে কপি করার জন্য ডিস্ক কপি ব্যবহার করা হতো। এখন ফ্লপি ডিস্ক তো নেই, কিন্তু তখন ফ্লপি ডিস্ক এক ফ্লপি ডিস্ক থেকে আরেকটা ফ্লপি ডিস্কে কপি করার জন্য হুবহু আমরা ডিস্ক কপি ব্যবহার করতাম। অর্থাৎ একটা ফ্লপির ডুপ্লিকেট ফ্লপি তৈরি করতে গেলে তাহলে তার কন্টেন্টটাও সেম হতে হবে। সেই কন্টেন্টটা একটা ফ্লপি ডিস্কের পুরো কন্টেন্টটা আরেকটা ফ্লপি ডিস্কে কপি করার জন্য আমরা ডিস্ক কপি ব্যবহার করতাম। ডিস্ক কপিটা কিভাবে ব্যবহার হতো সেটা আমরা এবার এখানে একটু দেখি, কিন্তু আমরা এটা এখানে রান করাতে পারবো না। DISKCOPY, তারপরে তুমি কোন ড্রাইভের মধ্যে থাকা ফ্লপিটার ডুপ্লিকেট করতে চাইছো সেই ড্রাইভ লেটারটা দাও। কারণ আমরা তো জানি যে আগেকার দিনের কম্পিউটারে ফ্লপি ডিস্কের দুটো ড্রাইভ দেওয়া হতো, একটা এ আর একটা বি। এখন যদি আমরা এ ড্রাইভের থাকা ফ্লপিটা কে কপি করতে চাইছি বি ড্রাইভে থাকা নতুন ফ্লপিতে, তাহলে আমরা ডিস্ক কপি A: স্পেস দিয়ে B: দিলেই কিন্তু পুরো ডিস্কটা এ ড্রাইভে থাকা পুরো ডিস্কটা বি ড্রাইভে থাকা নতুন ডিস্কে কপি হয়ে যাবে। এখন একটা কথা মনে রাখতে হবে যে ডিস্ক কপি সবসময় কিন্তু দুটো সেম টাইপের ফ্লপির মধ্যেই কাজ করবে। অর্থাৎ যে ফ্লপি ডিস্কটার কন্টেন্টটাকে আমরা কপি করতে চাইছি আরেকটা ফ্লপি ডিস্কে, অবশ্যই দুটো ফ্লপি অর্থাৎ সোর্স ফ্লপি এবং টার্গেট ফ্লপি দুটোকেই কিন্তু সেম টাইপের হতে হবে, অর্থাৎ সেম ক্যাপাসিটির হতে হবে। দুটো ডিফারেন্ট ক্যাপাসিটির ফ্লপির মধ্যে কিন্তু ডিস্ক কপি কাজ করবে না। এটা দেওয়ার সাথে সাথেই এ ড্রাইভে থাকা ফ্লপির কন্টেন্টটি বি ড্রাইভে থাকা ফ্লপির কন্টেন্টের মধ্যে
কপি হয়ে যাবে। এখন এটা আমরা আমাদের কোনো সিস্টেমের সাথে দুটো ফ্লপি ড্রাইভ নাও দেওয়া থাকতো, তখন আমাদের কিন্তু একটা ফ্লপি ডিস্কের ডুপ্লিকেট কপি তৈরি করতে গেলে আমাদের ওই একটি ড্রাইভের মধ্য দিয়ে কাজ করতে হতো। তখন আমাদেরকে যে কমেন্টটা দিতে হতো ডেস্ক কপি a: স্পেস দিয়ে a:। এইটা দেওয়ার ফলে প্রথমেই একটা প্রম্পট মেসেজ আসবে যে এন্টার ইওর সোর্স ডিস্ক। তখন আমাদেরকে এ ড্রাইভে লাইট জ্বলতে শুরু করবে এবং তখন আমাকে যে ডিস্কটার কপি করতে চাইছি সেই ফ্লপি ডিস্কটাকে আমাদের এই ড্রাইভে পুশ করে দিতে হবে। কিছুক্ষণ বাদে ডিস্কের লাইটটা নিভে যাওয়ার পর ড্রাইভের লাইটটা নিভে যাবে এবং কম্পিউটার আবার একবার প্রম্পট করবে যে এন্টার ইওর সোর্স ডিস্ক ইন ড্রাইভ এ। তখন আমাদের ড্রাইভ এ তে থাকা সোর্স ডিস্কটিকে বার করে নিতে হবে এবং টার্গেট ডিস্ক হিসাবে নতুন ফ্লপি এই ড্রাইভে পুশ করে দিতে হবে। এরপরেই প্রেস এনি কি টু কন্টিনিউ একটা মেসেজ থাকবে, যখনই আমরা কোনো একটা কিকে প্রেস করব সঙ্গে সঙ্গে আগের সোর্স ডিস্কের কন্টেন্টটা যেটাকে ও কপি করে রেখেছিল মেমোরিতে এবং সেইখান থেকে পুরো ডিটেলসটা ওই এ ড্রাইভে থাকা নতুন ফ্লপিতে হুবহু কপি করে দেবে। এ গেল ডিস্ক কপি কমেন্টের কাজ। এবার আমরা লাস্ট যে এক্সটার্নাল ডস কমেন্টসটিকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে CHK DSK চেক ডিস্ক। চেক ডিস্ক একটি এক্সটার্নাল ডস কমেন্টস যার সাহায্যে হার্ড ডিস্ক ড্রাইভের ট্র্যাক ও সেক্টরে কোনো যদি ভুল থাকে, মানে কোনো যদি ত্রুটি থাকে, এছাড়া ধারণ ক্ষমতা, কতটা ফাঁকা জায়গা আছে, কতগুলি ডিরেক্টরি বা ফাইল আছে তা জানা সম্ভব। একটা কথা খেয়াল রাখতে হবে, CHK DSK হার্ড ডিস্ক ড্রাইভের ত্রুটিগুলিকে দেখতে বা সংশোধন করতে বা পরীক্ষা করার জন্যই ব্যবহার করা হয়। আমরা কিভাবে এটা ব্যবহার করব না, CHK DSK স্পেস দিয়ে যে ড্রাইভটি আমরা পরীক্ষা করতে চাইছি সেই ড্রাইভ লেটার নেমটা দিতে হবে। তাহলে আমরা সি ড্রাইভটাকেই চেক করতে চাইছি, তাহলে আমরা সি ড্রাইভ লেটারটা দিলাম and then colon and press enter। কিছুক্ষণ পর আমাদেরকে দেখো ও পুরো সি ড্রাইভটাকে চেক করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে টোটাল ডিস্ক স্পেস কত, কটা হিডেন ফাইল আছে, কতগুলো ডিরেক্টরি রয়েছে, কতগুলো ইউজার ফাইল নিজেরা তৈরি করেছে, আর কতটা অ্যাভেলেবেল জায়গা ডিস্কের মধ্যে রয়েছে। এছাড়া ট্র্যাক এবং সেক্টরের একটা বিবরণ এখানে দিয়েছে। CHK DSK এর একটি অপশন আছে, সেটা হচ্ছে /f। এই /f অপশনটি আমরা তখনই ব্যবহার করব যদি ডিস্কের ত্রুটি বা কোনো এরর সংশোধন করতে চাই। তাহলে /f দেওয়ার পর আমরা কিন্তু সি ড্রাইভকেই চেক করব, তাহলে C: and press enter। তাহলে একটা প্রম্পট আসবে, সেই প্রম্পটে কি লেখা আছে
Instead of using chkdisk F, try using ScanDisk. ScanDisk কিন্তু ডিস্কের DOS এর একটা এক্সটার্নাল কমান্ডস। অ্যাকচুয়ালি ScanDiskই হচ্ছে কোনো ত্রুটি কেস সারাতে সাহায্য করে, আর চেক ডিস্ক নর্মালি কিন্তু কোনো ডিস্কের এরর ধরতে সাহায্য করে বা পরীক্ষা করতে সাহায্য করে। সেই কারণের জন্য আমরা যখন /f দিয়েছি তার মানে আমরা ত্রুটিকে সংশোধন করার জন্য দিয়েছি। তো সেই জন্য আমাদেরকে এখানে একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে যে chkdisk কে হয়তো এই ত্রুটিটা সংশোধন করে দিলেও দিতে পারে, কিন্তু তা সত্ত্বেও অ্যাকচুয়ালি ত্রুটি সংশোধন করার জন্য আমাদের চালানো উচিত ScanDisk. ScanDisk can reliable detect and fixed a much wider range of disk problems. এটা বলেই দিয়েছে দেখো যে ScanDisk কিন্তু একটা রিলায়েবল কিসে না কোনো এররকে নির্ধারণ করতে এবং তাকে ফিক্স করে দিতে, অর্থাৎ প্রবলেমটাকে মিটিয়ে দিতে। For more information, type help ScanDisk from the command prompt. মানে ScanDisk সম্পর্কে যদি তোমাদের জানার থাকে তাহলে ScanDisk কে হেল্প প্রম্পটে তুমি দেখতে পারো, মানে হেল্প দেখতে পারো ScanDisk এর। নেক্সট একটা লাইনে দেখো একটা প্রম্পট করে রেখেছে, ডু ইউ স্টিল ওয়ান্ট টু রান chkdisk? অর্থাৎ বলছে যে আমরা যখনই chkdisk কে /f ইউজ করছি তখন আমাকে DOS একটা অ্যাডভাইস করছে যে chkdisk কে যে পরিমাণ ত্রুটি নির্ধারণ করে বা ত্রুটিকে সারাতে পারে তার থেকেও বেশি পাওয়ারফুল হচ্ছে ScanDisk। সেজন্য আমাদেরকে বললো যে chkdisk কে /f ব্যবহার করে তুমি ত্রুটি নির্ধারণ এবং ত্রুটিকে কি বলবো সংশোধন করতে পারো, কিন্তু ScanDiskই হচ্ছে রিলায়েবল ত্রুটিকে সংশোধন করার জন্য। তারপরেও আমরা কি এটাকে ইউজ করতে চাইছি? যদি চাই তাহলে আমরা Y প্রেস করি। আচ্ছা, Y প্রেস করলাম এন্ড প্রেস এন্টার, এবং ও দেখে বলে দিল যে এর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। যদি ত্রুটি থাকে তাহলেও যতটা সংশোধন করার ততটাই সংশোধন করে দিল। এই ছিল chkdisk এর কাজ।